আসসালামু আলাইকুম। আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের সাথে আছি আমি তাফিম জুনাইরা আনশি। প্রতি পর্বের মতো এ পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। আগামী 12 অক্টোবর থেকে সারা দেশে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। ঢাকার স্কুলের 92% শিক্ষার্থীর শরীরে পাওয়া গেছে নিকোটিনের উপস্থিতি, যা আসছে পরোক্ষ ধূমপানের কারণে। শব্দদূষণে অতিষ্ঠ নগরবাসী, স্কুল হাসপাতালের মতো নীরব স্থানেও পড়ছে এর বিরূপ প্রভাব। এবারে বিস্তারিত। নিজে ধূমপান না করলেও ঝুঁকিতে পড়ছে দেশের শিশু কিশোররা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে ঢাকার স্কুলে 92% শিক্ষার্থীদের শরীরে পাওয়া গেছে নিকোটিনের উপস্থিতি, যা আসছে পরোক্ষ ধূমপানের কারণে। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে না, বরং বাংলাদেশকে পরোক্ষ ধূমপানের ক্ষতির দিক থেকে বিশ্বের অন্যতম উচ্চ ঝুঁকিপূর্ণ দেশে পরিণত করছে। বিস্তারিত থাকছে আফরিন আক্তারের রিপোর্টে। প্রতিদিন রাস্তায় চলাচলের সময় কিংবা বিভিন্ন জনসমাগম স্থলে ধূমপায়ীদের ধোঁয়ার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে স্কুলগামী শিশুরা। সম্প্রতি আর্ক ফাউন্ডেশন বাংলাদেশ ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ইয়র্কের গবেষণায় উঠে এসেছে ঢাকার 92% শিক্ষার্থীর মুখের লালায় নিকোটিন পাওয়া গেছে। তাদের মধ্যে প্রায় 40% শরীরে নিকোটিনের মাত্রা ছিল আন্তর্জাতিক ঝুঁকির সীমার উপরে। আর 10 জনের মধ্যে অন্তত 3 জন শিশু নিয়মিত ধূমপান প্রভাবিত পরিবেশে থাকছে। আমাদের দেশে কিন্তু আইন আছে যে স্কুলের 100 মিটারের মধ্যে কোনো ধরনের তামাকজাত দ্রব্য বিক্রি করা যাবে না। আমাদের যে পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো আছে, যেমন বাস স্ট্যান্ড, রেলওয়ে স্ট্যান্ড, এখানেও কিন্তু কোনো ধরনের তামাক বিক্রয় করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তো এই ধরনের যে আইনগুলো আছে আমাদের, সেগুলো আসলে শুধুমাত্র কাগজে কলমে না থেকে এটা সঠিক বাস্তবায়ন করা খুবই প্রয়োজন। আমরা এটাকে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু আমরা এই শিশুদেরকে রক্ষা করতে পারবো। একই সাথে আমাদের বাসার ভিতরে যেন পরিবারের লোকজন যেন ধূমপান না করে, সেটাকে যদি আমরা নিবারণ করতে চাই তাহলে অবশ্যই আমাদের জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থীরা বলছে বাসে বা স্কুলে যাওয়া আসার সময় অনেক সময়ই ধূমপানের ধোঁয়ায় শ্বাস নিতে কষ্ট হয়, বুক ভারী হয়ে আসে। নাকে ধোয়া যায়, তাতে আমাদের অসুবিধা হয়। মানে মাস্ক পরে গেলেও নাকের ভেতরে যায়, তো আমাদের অস্বস্তি হয়, অনেক খারাপ লাগে। চায়ের দোকানে সামন দিয়ে যাই, তখন আমরা বিরক্ত লাগে, গন্ধ শুনলে। যখন স্কুলে ঢুকি তখন অনেক মানুষ স্মোক করে স্কুলের আশেপাশে, অনেক মেয়েদের অ্যাজমার সমস্যা আছে, তখন সমস্যা হয়। এটা আসলে অনেক খারাপ একটা জিনিস, এটা বন্ধ করা উচিত। অভিভাবকরা বলছেন বর্তমানে এই সমস্যাটা ভয়াবহ মাত্রায় বেড়েছে। দ্রুত এই বিষয়ে আইন প্রণয়ন করা প্রয়োজন সরকারিভাবে। অসুবিধা অবশ্যই হয়, আমাদের বাচ্চাদের অসুবিধা হয়, কারণ আপনি দেখেন এখানে যে আবহাওয়া অবস্থা, এখন যে বায়ু দর্শন, এরপর যদি সিগারেট ধূমপান এগুলো করা হয় তো এখানে নিঃসন্দেহে আমাদের বাচ্চাদের প্রভাব পড়ে। আমাদের বাচ্চাও এটার ঘৃণা জানায়, তারাও এটা নিন্দা জানায়। বিশেষ করে ছোট ছোট চায়ের দোকানগুলা, ওগুলো যদি বন্ধ করা হয় তাহলে আমরা মনে হয় এই ধূমপান থেকে বাঁচতে পারবো। এটা তো খুব কমন একটা প্রবলেম। তার মধ্যে ইদানিং আবার দেখা গিয়েছে অনেক ইয়াং টিনেজার কিছু ছেলেপেলেদের আছে, তাদের স্মোকিংটা ইদানিং আগে থেকে অনেক বেশি বেড়ে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন পরোক্ষ ধূমপান শিশুদের ফুসফুসের কার্যকারিতা কমিয়ে দেয়, দীর্ঘমেয়াদী হাঁপানি, অ্যালার্জি, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়ায়। প্রত্যক্ষ পরোক্ষ দুইভাবেই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্রেগন্যান্ট অবস্থায় যদি ফ্যামিলিতে এরকম ধূমপান থেকে থাকে, সেক্ষেত্রে প্রথম যেটা আমরা সবচেয়ে বেশি পাচ্ছি প্রেগন্যান্সি লস। আর যদিও বা এই প্রেগন্যান্সিটা সার্ভাইভ করে, তাহলে আমরা দেখব যে বাচ্চাগুলো হয় কম ওজনের হচ্ছে, কিংবা স্বাভাবিক হচ্ছে না, কিংবা কোনো জন্মগত ত্রুটি থাকতেছে, অথবা বাচ্চাটা যেটা হচ্ছে তার ব্রেনের গ্রোথটা হচ্ছে না। আর 2 নাম্বার, যে বাচ্চাগুলো হয়ে গিয়েছে, আসলে দেখা যায় এই ফ্যামিলিতে যদি কোনো স্মোকার থেকে থাকে, চেইন স্মোকার, যে এই বাচ্চাগুলোর ঘন ঘন ফুসফুসের সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি ব্রঙ্কিওলাইটিসটা 1 নম্বরে, কারণ ব্রঙ্কিওলাইটিসের ক্ষেত্রে এই যে ধোঁয়া জিনিসটা বা নিকোটিনটা একটা খুব বড় রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো আমরা দেখা যাবে এই বাচ্চাগুলো ঘন ঘন কাশি কখনো ভালো হতেই চায় না, পরবর্তীতে দেখা যায় এই ব্রঙ্কিওলাইটিসটা আস্তে আস্তে বড় হতে হতে অ্যাজমায় রূপান্তরিত হয়, এবং এই বাচ্চাগুলোর একটা ফ্রিকুয়েন্ট অ্যাডমিশন লাগে। বাংলাদেশে বর্তমানে প্রায় 35% প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান বা তামাক ব্যবহার করে। গবেষকরা বলছেন
এ প্রবণতা না কমালে ভবিষ্যৎ প্রজন্মের উপর এর ভয়াবহ প্রভাব পড়বে। ঢাকার স্কুলের শিক্ষার্থীদের শরীরে নিকোটিনের উপস্থিতি শুধু একটি গবেষণা নয়, বরং সতর্কবার্তা। শিশুদের সুস্থ জীবন নিশ্চিত করতে ধূমপানমুক্ত পরিবেশ গড়ে তোলা এখন সময়ের দাবি। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। আগামী 12 অক্টোবর থেকে সারা দেশে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। 9 মাস থেকে 15 বছর বয়সী শিশুদের দেওয়া হবে 1 ডোজ বিনামূল্যের টিকা। অনলাইন জন্ম নিবন্ধনের মাধ্যমে ইতিমধ্যেই চলছে নিবন্ধন। এই কর্মসূচি সফল হলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম অনেকটাই সুরক্ষিত থাকবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন সাবিহা আঞ্জুম পৌশি। আগামী 12 অক্টোবর থেকে শুরু হচ্ছে সারা দেশব্যাপী টাইফয়েড ভ্যাকসিনেশন কার্যক্রম, যেখানে 9 মাস থেকে 15 বছর পর্যন্ত সকলকে 1 ডোজ টিকা বিনামূল্যে প্রদান করা হবে। হ্যাঁ, আমাদের অলরেডি অনেকেরই রেজিস্ট্রেশন করা হয়েছে, এমনকি অনেক আগে থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশনটা, প্রায় সকল স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছে আমাদের ক্লাসে। এই টিকাটা অবহেলা করা উচিত নয়, সবারই এই টিকাটা নেওয়া উচিত। মানুষের টাইফয়েড থেকে অনেক বড় বড় রোগে দিয়ে চলে যেতে পারে, তার জন্য আমাদের আগে টিকাটা নেওয়ার দরকার। টাইফয়েড মুক্ত হলে বাংলাদেশ ভালোভাবে থাকতে পারবে, তো মুক্ত হওয়া টিকা তো সবারই প্রয়োজন। অনলাইনে জন্ম নিবন্ধনের মাধ্যমে শিশুদের টাইফয়েড টিকার জন্য নিবন্ধন করা যাচ্ছে। নির্ধারিত দিনে স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে। এই কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও স্থানীয় প্রশাসনে একসাথে কাজ করবে। আমাদের স্কুলে টাইফয়েডের জন্য টিকার রেজিস্ট্রেশন করা হয়েছে ইতিমধ্যেই। আমাদের আগামী মাসের 14 তারিখ টিকার কর্মসূচি আমাদের বিদ্যালয়ে আছে। আমাদের ছাত্রছাত্রীরা ওই দিন 14 তারিখ টিকা নেবেন। অভিভাবকরা বলছেন, বিনামূল্যে টিকা পাওয়ায় শিশুদের সুরক্ষা ব্যবস্থা আরও সহজ হয়েছে। স্কুল থেকে এই ব্যবস্থাটা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি। বাইরের থেকে না নিয়ে সরকারিটা নিলে আমরা বিনামূল্য পাচ্ছি, সব বাচ্চারা অ্যাটেন্ড করতে পারতেছে। স্কুল থেকে দিলে আমাদের জিনিসটা মিস যাইতেছে না। টাইফয়েড এখনও শিশুদের জন্য একটি বড় হুমকি। বিনামূল্যে টিকা কর্মসূচি সময় মতো সম্পূর্ণ হলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম অনেকটাই সুরক্ষিত থাকবে। যখনই জ্বরটা 5 দিনের বেশি হয় তখনই আমরা সাসপেক্ট করি বাচ্চা টাইফয়েড জ্বর হতে পারে, এবং তখন পরীক্ষা নিরীক্ষা করলে ধরা পড়ে অধিকাংশ ক্ষেত্রেই বাচ্চার টাইফয়েড হয়েছে। এই টাইফয়েড যদি বাংলায় বলি, এটাকে বলা হয় নাড়িতে ঘা বা অন্ত্রে ঘা। ওখানে ঘা হয়ে আস্তে আস্তে নাড়িটা ফুটো পর্যন্ত হয়ে যেতে পারে, তখন সার্জারির প্রয়োজন হতে পারে। আবার হার্টে এটার প্রদাহ ছড়িয়ে গিয়ে মায়োকার্ডাইটিস হতে পারে। সবচেয়ে ভয়াবহ যেটা, উপরে মাথায় ব্রেনে যদি প্রদাহ শুরু হয়, হতে পারে মেনিনজাইটিস, এনকেফালাইটিস, এনকেফালোপ্যাথি, এবং শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কাজেই কেন আপনি এত বড় রিস্ক নিয়ে থাকবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, স্কুল ভিত্তিক নিবন্ধন ও টিকা প্রদানের এ উদ্যোগ সফল হলে আগামী কয়েক বছর দেশে টাইফয়েড সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। সাবিহা আঞ্জুম পৌশি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেশে শিশুশ্রম কমছে না, ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের অংশগ্রহণও বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের এই শিশুশ্রম থেকে মুক্তি দিতে হলে সর্বপ্রথম সচেতন করতে হবে তাদের পরিবারকে। পাশাপাশি সরকারি পর্যায়ে নিতে হবে যথাযথ পদক্ষেপ, যাতে এই শিশুরা শিক্ষা ও স্বাভাবিক বেড়ে ওঠা থেকে বঞ্চিত না হয়। বিস্তারিত থাকছে তামিম আহমেদ বৃন্তর প্রতিবেদনে। দিনকে দিন দেশে বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা। অভাবের তাড়নায় পড়েই যার উৎপত্তি। দুবেলা দুমুঠো খাবার জোগানোর আশায় অনেক শিশুই জড়িয়ে পড়ছে ঝুঁকিপূর্ণ শিশু শ্রমের ভেতরও। তোমার কেন কাজ করতে হয় এই বয়স থেকে আর কি? বাবা মারা গেছে। তোমার ফ্যামিলি এখন কি তুমিই চালাও? হ্যাঁ, আমি চালাই। আচ্ছা, তুমি এখানে কি কাজ করো? এই মোটরে। আচ্ছা, কত বছর ধরে কাজ করতেছো এখানে? 1 বছর। আচ্ছা, মানে কেন তোমার কাজ করতে হয় এখানে? এই আমার ফ্যামিলি, মানে আমার আব্বু আর একটা বিবাহ করছে, ওই জায়গায় থাকে। আমার আম্মা কাজ করতে পারে না, তো আমি এখন কাজ করতেছি এই জায়গায়। পরিবারে আমার বাপ মা আছে আর আমি আছি, পরিবার সংসার চালাইতে কাজ করা লাগে। ইউনিসেফের এক প্রতিবেদন বলছে, 2013 সালে দেশে ঝুঁকিপূর্ণ শিশু শ্রমের হার ছিল 3.2%। 2022 সালে তা কমে দাঁড়ায় 2.7%, অর্থাৎ প্রায় 10,70,000 শিশু। তবে 5 থেকে 17 বছর বয়সী শিশুদের মধ্যে শ্রমে যুক্ত থাকার সামগ্রিক হার 8.7% থেকে বেড়ে দাঁড়িয়েছে 8.9%। সাম্প্রতিক প্রকাশিত এক তথ্য থেকে জানা যায়, দেশে এখনো কর্মজীবী শিশু সংখ্যা প্রায় 35 লাখ। শিশু শ্রম নিয়ে আমরা অনেক আইন করেছি, অনেক রকমের সুযোগ সুবিধার কথা বলছি, কিন্তু কার্যত এটা কিন্তু হচ্ছে না। এটা বলা যায় যে আমরা শিশু শ্রম বন্ধ করতে হলে তার বাবা মাকেও আসলে এই ব্যাপারে সচেতন করতে হবে। কারণ তারা যখন দেখে যে এই ফ্যাসিলিটিস তাদেরকে দেওয়া হচ্ছে, স্কুলে যাওয়ার জন্য হয়তো তাদেরকে একটা রেশন দেওয়া হচ্ছে বা কিছু টাকা পয়সার বেনিফিট দেওয়া হচ্ছে, তখন
তার চাইতে বেশি তারা বেশি সুবিধা মনে করছে যখন একটা শিশু মানে কাজে নিয়োজিত হয়ে বাবা বা মাকে সহযোগিতা করার মাধ্যমে ইনকাম করছে। এ সকল শিশুদের নিয়ে ভাবতে হবে আরও জোরালোভাবে, নিতে হবে পদক্ষেপ, আনতে হবে সমাধান, এমনটাই জানান বিশেষজ্ঞরা। শিক্ষায় বাচ্চাদেরকে শুধু বাবা মাকে টাকা পয়সা না, শিশুদেরকে বিভিন্ন রকমের কিন্তু ইনসেন্টিভ দেওয়া হতো, যেমন তোমার বিস্কিট, কাপড়। আমরাও ছোটোবেলায় দেখেছি এই ধরনের ইনিশিয়েটিভ নিলে হয় কি বাচ্চারা স্কুলে যেতে আগ্রহী হয়। পাশাপাশি বাবা মাকেও বাধ্য করা দরকার যে কোনো বাচ্চাকে 5 বছরের পরে স্কুলে না দিয়ে রাখা যাবে না। কিন্তু এই জিনিসগুলো আমরা আসলে না এনজিওস না সরকারি তরফ থেকে এই জিনিসগুলো সঠিকভাবে মানে ফলো আপ করা হয় না, যে কারণে আজকে আমরা অনেক আইন করেছি, অনেক সুযোগ সুবিধার কথা বলছি, কিন্তু শিশুদের সুযোগ সুবিধা দেওয়ার চাইতে আমরা নিজেরা সেই সুযোগ সুবিধা বেশি ভোগ করছি। শিশু শ্রমে নিযুক্ত শিশুদের আবার বড় একটি অংশ ঝুঁকিপূর্ণ শ্রমেও নিয়োজিত। তাই তো সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সকল শিশুদের জন্য করতে হবে যথাযথ ব্যবস্থা। তাই আহমেদ বৃন্ত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। শব্দ দূষণে অতিষ্ঠ নগরবাসী। স্কুল, হাসপাতালের মতো নীরব স্থানেও এর প্রভাব পড়ছে। বাড়ছে মাথা ব্যথা, শ্রবণজনিত সমস্যা সহ নানা স্বাস্থ্য ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, শব্দ দূষণ রোধে সচেতনতার পাশাপাশি জরুরি ভিত্তিতে নিতে হবে কার্যকর পদক্ষেপ। বিস্তারিত থাকছে তাসনিম আক্তার রুহির রিপোর্টে। রাজধানীতে শহরের প্রতিদিন বাড়ছে শব্দ দূষণের মাত্রা। বিশেষ করে স্কুল, হাসপাতাল ও আবাসিক এলাকায় শব্দ দূষণের মাত্রা অনেক বেশি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর বড় সড়কগুলোতে গাড়ির তীব্র হর্নের অতিষ্ঠ সাধারণ মানুষ। শিশু কিশোরদের এই অসহনীয় মাত্রার শব্দ সহ্য করতে হচ্ছে। পড়াশোনাও সমস্যা হচ্ছে তাদের। আমাদের মাথা ব্যথা হয়, পরীক্ষার হলে খুব ডিস্টার্ব হয়, কিন্তু যখন পড়ালেখা করি তখনই ডিস্টার্ব হয়। মাইগ্রেনের ব্যথা হয়, যা মানে মাথা ব্যথা হয়, অযথা হর্ন বাজায়, জ্যাম যেখানে যেখানে যে ভেহিকলসগুলো থাকে সেগুলাই অযথা হর্ন বাজায়, কোনো নিয়ম নাই, কিছু নাই। ঢাকা শহরে মানে এগুলোর থেকে দূরে থাকার মতো কোনো জায়গায় নাই। স্বাভাবিক শব্দের সীমা 65 ডেসিবেল হলেও ঢাকা সড়কে তা প্রায় 90 থেকে 120 ডেসিবেল পর্যন্ত পৌঁছে যায়, যা মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। মাথা ব্যথা নিয়ে আসে সাধারণত। অনেক সময় বাচ্চাদের কানের হিয়ারিংয়ের প্রবলেম হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চা অতিরিক্ত শব্দের ফলে বাচ্চার কানের কিছু ক্ষতি সাধন হয়ে থাকে। সেক্ষেত্রে বাচ্চা কানে কম শুনতে পারে এবং অনেক সময় বাচ্চাদের এই হিয়ারিং মানে প্রবলেমটা পার্মানেন্ট ড্যামেজের দিকেও যাওয়ার সম্ভাবনা থাকে এবং বাচ্চাদের স্কুলে পড়ালেখার মনোযোগটাও কমে যেতে থাকে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ সময় শব্দ দূষণের মধ্যে থাকার ফলে শ্রবণজনিত সমস্যা, মাথা ব্যথা, মেজাজ খিটখিটে হওয়ার প্রবৃত্তি, স্বাস্থ্যগত ও মনোগত সমস্যা সৃষ্টি হচ্ছে শিশুসহ সকল বয়সী মানুষের। পরিবেশ অধিদপ্তর 2021-22 সালে একটি জরিপ কার্য পরিচালনা করে। সেখানে দেখা যায় সারা দেশেরই শব্দ দূষণের 60 থেকে 70% ক্ষেত্রে উৎস হিসাবে গাড়ির হর্ন, গাড়ির ইঞ্জিনের শব্দ এবং গাড়ির চাকার শব্দকে চিহ্নিত করা হয়েছে। গাড়ির হর্ন ছাড়াও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় উৎসগুলোতে মাইকের ব্যবহার, নির্মাণ কাজ এবং গৃহস্থলী বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে শব্দ দূষণ হয়ে থাকে। টাইলস কাটার মেশিন এবং পাইলিংয়ের শব্দও শব্দ দূষণের অন্যতম উৎস হিসাবে চিহ্নিত হয়েছে। সার্বিকভাবে শব্দ দূষণ মানুষ, প্রাণী, উদ্ভিদ সবার জীবনযাপনকে জটিল করে তুলছে এবং নানাভাবে ক্ষতিগ্রস্ত করে তুলছে। পরিবেশবিদদের মতে শব্দ দূষণ মানুষের পাশাপাশি পশু পাখি, প্রকৃতির ওপরও প্রভাব ফেলছে। 2006 বিধিমালা অনুযায়ী কোনো ব্যক্তি যদি অপ্রয়োজনীয় কোনো শব্দ তৈরি করে এবং নীরব এলাকা বা সংশ্লিষ্ট এলাকায় নির্দিষ্ট মানমাত্রার বেশি শব্দ দূষণ তৈরি করে থাকে, তাহলে তারকে প্রথমে 5,000 টাকা জরিমানা এবং 1 মাসের জেলের প্রবিধান রয়েছে এবং এই ধরনের কার্যাবলী যদি দ্বিতীয়বার করে থাকে তাহলে 10,000 টাকা জরিমানা এবং 3 মাসের জেলের নিয়ম রয়েছে, অথবা উভয় দণ্ডের প্রবিধান বা নিয়ম রয়েছে। সচেতনতা বাড়ানো ও কঠোর আইন প্রয়োগই পারে শব্দ দূষণ রোধ করতে।
রাজধানীতে প্রতিনিয়ত বাড়ছে শব্দ দূষণের মাত্রা, যা মানুষের স্বাস্থ্যে প্রভাব ফেলছে। বিশেষজ্ঞদের মতে সচেতনতা ও আইনের সঠিক ব্যবহার পারে শব্দ দূষণ রোধ করতে। তাসমিমা আক্তার রুহি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবন অন্য ৮-১০টা শিশুর মতো সহজ স্বাভাবিক নয়। তাদের বেড়ে ওঠা ও শিক্ষার জন্য দরকার বিশেষ দক্ষতা। বিশেষজ্ঞরা বলছেন, শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, পরিবার ও সমাজকেও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি রাখতে হবে বাড়তি দৃষ্টি, নইলে তাদের সম্ভাবনা বিকশিত হওয়ার অনেক আগেই থেমে যেতে পারে। বিস্তারিত থাকছে মারিয়া আফরিন মাহির প্রতিবেদনে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা আমাদের সমাজেরই অংশ, তবে সমবয়সী তুলনায় তাদের বুদ্ধি, সংবেদনশীলতা, শারীরিক বৈশিষ্ট্য, ভাব বিনিময়ের ক্ষমতা কিংবা সামাজিক দক্ষতায় থাকে ভিন্ন। এমন শিশুদের বেড়ে ওঠায় ভূমিকা রাখে শিক্ষকরা। প্রতিটি বিষয় সহজভাবে বোঝানো, হাতে কলমে শেখানো প্রয়োজনে বাড়তি সময় দেওয়া। আমাদের বেসিক ট্রেনিং করা আছে স্পেশাল বাচ্চাদের উপর। তারপরে হচ্ছে আমরা বিএসএড করেছি, ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন, তারপর মাস্টার অফ স্পেশাল এডুকেশন, তারপরে ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, এসব বেসিক ট্রেনিং আমাদের আছে। ওদের যে এক একজনের প্রবলেম এক এক রকম, সে অনুযায়ী আমাদের পদক্ষেপ নিতে হয়েছে, সেই কাজ করতে হয়েছে। অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়, কারণ এখানে হাইপার বাচ্চা আছে, তারপরে একটু কম হাইপার বাচ্চা আছে। অনেক সময় দেখা যাচ্ছে একটা বাচ্চা থু দিয়ে দিচ্ছে, একটা বাচ্চা চুল টানতেছে, একটা বাচ্চা থাপ্পড় মারতেছে, ধাক্কা মারতেছে। এরকম প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা কাজ করছি, কিন্তু ওদের আসলে ওরা আসলে স্নেহ, ভালোবাসা, এটা যদি আমরা একটু ওদেরকে ভালোভাবে বুঝাই, আস্তে 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 ওদের মধ্যে একটু ডেভেলপমেন্টে আসে। বিশেষজ্ঞদের মতে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, জেনেটিক বা জন্মগত নানা সমস্যার কারণেই অনেক শিশুই বিশেষ চাহিদা সম্পন্ন নিয়ে জন্মায়। বুদ্ধির স্বল্পতা এদের আছে, এরা সাধারণ শিক্ষা গ্রহণ করতে পারে না, এদের বুদ্ধির মাত্রা কম, স্মরণশক্তি কম। এরা পরিবার থেকে যখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসে, তখন বাবা মাদের সাথে আমরা কথা বলি কী কারণে এদের এই সমস্যাটা হয়েছে। তা আমরা এই বিশেষ শিক্ষা প্রশিক্ষণটাকে স্কুল ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে সারা দেশে সুইট বাংলাদেশ এই বিশেষ শিক্ষা প্রশিক্ষণ স্কুল কার্যক্রম পরিচালনা করছে সেই 1977 সাল থেকে। এই দীর্ঘ সময়ে তো এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি আগে মা বাবাদের, পরিবারের, সমাজের মানুষের যেরকম ধারণা ছিল, এখন আর সেরকম নাই, পরিবর্তন হয়ে গেছে। এখন তারাও মনে করে যে এই শিশুদেরও কিছু বুদ্ধিবৃত্তীয় ক্ষমতা যা আছে তা দ্বারা তারা বিশেষ শিক্ষা গ্রহণ করতে পারবে, হাতের কাজকর্ম এরা শিখতে পারবে এবং এরা নিজের পায়ে দাঁড়াতে পারবে। তবে শুধু শিক্ষক নয়, সমাজের সকল স্তরের মানুষেরই এগিয়ে আসতে হবে। তাহলেই এই শিশুরা পিছিয়ে পড়বে না, বরং তারাও সবার মতো স্বাভাবিকভাবে সমাজে অংশ নিতে পারবে। মারিয়া আফরিন মাহি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। গত 24শে অক্টোবর অঙ্গীকার ফাউন্ডেশনের আয়োজনে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত হলো বৃক্ষমেলা 2025। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল নানা ধরনের গাছের সমাহার, সেই সঙ্গে ছিল নানা ধরনের মুখরোচক খাবারের স্টল সহ বিভিন্ন ধরনের স্টল। শিশু কিশোররা আয়োজনটিতে এসে গাছ সম্পর্কে জানার আগ্রহ ছিল চোখে পড়ার মতো। দেখলাম অপরাজিতা আছে, তারপরে গাঁদা ফুল গাছ, অনেক ধরনের গাছ। আমার গাছ দেখতে ভালো লাগে, তাই দেখছি ঘুরে ঘুরে কোনটা নেওয়া যায়। এখানে একটা বৃক্ষ মেলা হয়েছে, ও অনেক গাছ দেখলাম, ভালো লাগলো, ঘুরে ঘুরে খালি গাছই দেখছি। গত 25 সেপ্টেম্বর প্রতি বছরের ন্যায় বিয়াম ল্যাবরেটরি স্কুলে আয়োজিত হয়ে গেল বিজ্ঞান মেলা 2025, যেখানে অংশগ্রহণ করে সেই প্রতিষ্ঠানেরই শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানান, শিশু কিশোরদের প্রতিভা বিকশিত করতেই প্রতি বছর এই আয়োজন। বিস্তারিত দেখুন এবারের প্রতিবেদনে। গত 25 সেপ্টেম্বর বিয়াম ল্যাবরেটরি স্কুলে আয়োজিত হলো বিজ্ঞান মেলার, যেখানে অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা। তারা ভিন্ন ভিন্ন দলে সংগঠিত হয়ে তাদের ব্যতিক্রমী আবিষ্কারের দক্ষতা দেখিয়ে সকলকে মুগ্ধ করে। এবারের আয়োজনে বেশিরভাগ ছিল বর্তমান সময়ে নানান ধরনের সমস্যার সমাধান বিষয়ক প্রজেক্ট। অংশগ্রহণকারী এবং দর্শনার্থী প্রতিটি শিশুর মধ্যেই ছিল প্রাণ চাঞ্চল্যতায় পূর্ণ, ছিল উচ্ছ্বাস ও উদ্দীপনার সংমিশ্রণ। আমাদের প্রজেক্ট হচ্ছে স্মার্ট ফায়ার ফাইটিং রোবট ফর সেফটি এন্ড প্রিভেনশন। যেটা হয়েছে কি ফিউ ডেজ এগো একটা প্লেন মাইলস্টোন স্কুলে ক্র্যাশ করেছে। ওই ইনসিডেন্টটা আমাদের মোটিভেট করেছে যে অনেকগুলো ফায়ার ফাইটার্স ওদের লাইফ লস্ট করেছে। সো দ্যাটস ওয়াই উই ক্রিয়েটেড এ ফায়ার ফাইটিং রোবট, যেটা হচ্ছে আগুন যে কোনো জায়গায় থামাই দিতে পারবে। ওকে
এখন আমরা ক্যান্ডেলটা এই বেসিনে রাখবো জানি পানি ছড়িয়ে যায় না। ফাদার কন্ট্রোল কর। এই যে এখন দেখতেছেন এই ফায়ার সেন্সরটা যদি পানি যায় তাহলে এখানে আগুন গেলে পানি বের হবে। The name of our project is Safe City. We combine 3 systems in one project. The 3 systems are fire alarm, manhole overflow detector and earthquake alarm. The earthquake alarm works with vibration sensor. The manhole overflow detector works when the water level rises too high. The fire alarm works with IR sensor. This project shows how technology can save lives. A smoke sensor for a fire, a water level sensor for manholes and a vibration. We made a small factory model. From the factory, the smoke comes out and then it goes into the carbon filter, a pollution catcher, and then purifies it. And it straightly goes into the water tank and then it is purified. Smart glasses for blind people আমাদের প্রজেক্টের নাম। If a blind person wears the smart glasses, it will detect walls and obstacles. Then it will send a sound through the buzzer. Smart glasses can be made under the budget of 500 টাকা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম ফাউন্ডেশনের মহাপরিচালক ও বিএম ল্যাবরেটরি স্কুল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব আব্দুল মালেক। তিনি বলেন, এখনকার শিশুদের এই উদ্ভাবনী চিন্তাগুলোই ভবিষ্যতে তাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। যারা ছাত্রছাত্রী প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করে তাদের অত্যন্ত ছোটবেলা থেকেই বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা, বিভিন্ন জিনিস তারা যাতে উদ্ভাবন করতে পারে সেই শক্তির বিকাশ ঘটানো, সেই লক্ষ্যে মূলত এটি করা। এখনকার যে বাচ্চারা যারা কষ্ট করে উদ্ভাবনী শক্তি প্রদর্শন করলো আমাদের সামনে এই সায়েন্স ফেয়ারে, একদিন হয়তো তাদের মধ্য থেকেই নামি দামি বিশ্বের নামি দামি সায়েন্টিস্টের জন্ম হবে। আমরা আশা করি যে এই মেলাটি সফল হবে এবং এই মেলা থেকে যে বিষয়গুলো প্রদর্শন করা হচ্ছে এটি সম্মানিত দর্শক যারা তারাও দেখার সুযোগ পাবেন, গার্ডিয়ানরা দেখার সুযোগ পাবেন এবং এর মধ্যে দিয়ে এটি আরও ছড়িয়ে যাবে। স্কুলের অধ্যক্ষ শাহানা হক জানান, এই আয়োজনের মধ্য দিয়ে শিশুদের বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে যোগাযোগ তৈরি করে দেওয়া হয়। এখনকার যুগ প্রযুক্তির যুগ, প্রযুক্তি ছাড়া আমরা কেউ কল্পনাও করতে পারি না একটা দিনও। এবং আমাদের স্মার্টফোনের ব্যবহারটা অনেক বেড়ে গেছে। আমাদের কথা হচ্ছে সে স্মার্টফোন বা প্রযুক্তি ব্যবহার অবশ্যই করবে, কিন্তু এটাকে যদি সে ইনোভেশনের দিকে ব্যবহারটা করে, সে যদি সেখান থেকে কিছুটা সময় মুক্ত হয়ে ইনোভেটিভ কিছু চিন্তা করে এবং নতুন কিছু আবিষ্কারের মধ্যে নিজেকে সংযুক্ত করতে পারে, তাহলে তার জন্য যেমন ভালো, পরিবারের জন্য ভালো, দেশের জন্যও ভালো। এমন আয়োজন প্রত্যেক স্কুলে স্কুলে নিয়মিতভাবে অব্যাহত থাকলে শিক্ষার্থীদের মেধা ও চিন্তাশক্তি বিকাশে সহায়ক হবে বলে সকলের বিশ্বাস। তামিম আহমেদ বৃন্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বন্ধুরা, তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা পরামর্শমূলক কিছু থাকলে তা আমাদের জানাতে পারো চিঠি লিখে। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা: পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫, বাংলাদেশ। বন্ধুরা, তোমরা চাইলে আমাদেরকে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, স্ক্রিনে দেখানো নম্বরেও তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। 01317-708-842। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ বা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।